শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে 5.5 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ যে বিএনপি গলা ফাটানো, তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন? যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের, সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে, অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে, এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি সেফ আইওয়াশ কিনা? ইউনূস তারেক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে। এটা একটা প্রতারণা। এই বৈঠক ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দিচ্ছে ইউনূস, এর মধ্যে দিয়ে ইউনূস এখন সেফ এক্সিট নেবে। প্রমাণ কি? প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান প্রেক্ষাপট নিয়ে আজ আমি আপনাদের সামনে এমন কিছু ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে। 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। 1.5 ঘন্টার বৈঠক শেষে 9 লাইনে 133 শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে। সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা, কিন্তু তার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে আবারও যদি এবং কিন্তুর কথা। এর অর্থ হলো যৌথ বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়নি নির্বাচন আদৌ আগানো হবে কিনা, মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনো শর্ত প্রযোজ্য। তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট, কিন্তু এই বৈঠক থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন হলো 1.5 ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি, তাহলে বাকি ইস্যুগুলো কি? শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে 5.5 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ যে বিএনপির গলা ফাটানো, তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন? ইউনূস লন্ডনে যাওয়ার পর থেকে তার সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে। তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাক্ষাতের নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার এই সফর। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইউনূসকে। সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে, যেগুলো সরাসরি কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি ওই অধিবেশনে দেশের ভোটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ডক্টর ইউনূস। সব মিলিয়ে স্থানীয় কয়েকজন মন্ত্রী এবং তার সমর্থক বলে পরিচিত কয়েকজন বাঙালি এমপিদের সাথে সাক্ষাৎ ছিল ডক্টর ইউনূসের এই সফরের সাফল্য গাথা। এর মধ্যে লন্ডনে স্থানীয় আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা। তবে অনেক বিতর্কের মধ্যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড এবং রাজার সাথে ফটো সেশন 12 জুন পর্যন্ত ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সাফল্য ছিল। এরই মধ্যে প্রশ্ন উঠেছে একটি ব্যক্তিগত পুরস্কার আর কিছু কল আর মিটিং এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এত টাকা কেন খরচ করা হলো? সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ডক্টর ইউনূসের সফরে 39 জনের লটবহর ছিল। তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে 4 রাতের জন্য 37টি রুম রিজার্ভ করা হয়। তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের সফর দল 4 রাত অবস্থানের জন্য খরচ করা হয়েছে 2,10,325 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকা। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বেশি খরচের রুমটি বরাদ্দ নেওয়া হয়েছিল, যার ভাড়া দিনে 6,045 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 10 লাখ টাকা। সেই হিসেবে ডক্টর ইউনূসের রুম ভাড়া পড়েছে 4 দিনে 40 লাখ টাকা। এই 3.5 কোটি টাকার বাইরে বিমান ভাড়া বাবদ খরচ করা হয়েছে আরো 2 কোটি টাকা। ঢাকা থেকে লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তার টিম ব্যবহার করেছেন এক্সপেন্সিভ এমিরেটস এয়ারলাইন্সের বিজনেস ক্লাস। ঢাকা লন্ডন ঢাকার বিজনেস ক্লাসের টিকিটের খরচ জনপ্রতি কমপক্ষে 5 লাখ টাকা। সে হিসেবে 39 জনের জন্য 2 কোটি টাকা খরচ হয়েছে। এর বাইরে সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে অন্যান্য অ্যালাউন্স। জনাব জুলকারনাইন প্রশ্ন রেখেছেন, দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন, তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলে তিনি ও তার দল অবস্থান করতে পারেন, কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। যেহেতু ব্রিটিশ সরকার প্রধানের সাথে কোনো বৈঠক হয়নি, ব্রিটিশ সরকারের কোনো পর্যায়ের সাথে কোনো সমঝোতা স্মারক পর্যন্ত স্বাক্ষর হয়নি, তাই বলা যায় ডক্টর ইউনূসের এই সফর কোনো দ্বিপাক্ষিক কিছু ছিল না।
তবে দ্বিপাক্ষিক একটি বৈঠক ছিল, সেটি অনুষ্ঠিত হয়েছে 13 জুন লন্ডন সময় সকাল 9টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। নির্ধারিত সময়ের আগেই তারেক রহমান ডক্টর ইউনূসের হোটেলে পৌঁছান। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্ময়ের ব্যাপার ছিল, তারেক রহমান গাড়ি থেকে নামতেই তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মাত্র 3 সপ্তাহ আগে খলিলুর রহমান সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজনীতির মাঠ গরম করে ফেলেছিল বিএনপি নেতারা। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফও করেন খলিলুর রহমান। পাশেই বসা ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগেও ঢাকায় দেখা গেছে বিএনপির সাথে বৈঠকে ডক্টর ইউনূসের সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অথচ সেই বৈঠকের একটু আগেই বিএনপির পক্ষ থেকে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল। একই ধরনের ঘটনা পরপর 2 বার ঘটায় একটি প্রশ্ন উঠতেই পারে, সেটি হলো বিএনপির উপর কি এমন কোনো চাপ আছে যে চাপে যার পদত্যাগ চেয়েছে তার সাথেই বসে ব্রিফ করতে হলো। যেহেতু পর্দা আলোচনা হয়েছে, সেখানে এইসব বিষয় উঠেছে কিনা, তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা, সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমির খসরু মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে, এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন, এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে, তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে? খুব সহজ প্রশ্ন। এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যেই দিন এই আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো, সেই বৈঠকের আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনার দেশ ত্যাগের পরে ছাত্রদের অনুরোধে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার আসন গ্রহণ করেছেন, তিনি যখন প্রধান উপদেষ্টার পদ অলংকৃত করেছেন, তখন থেকেই এক শ্রেণীর লোক তার পেছনে উঠে পড়ে লেগেছে। তারা চাচ্ছে সংস্কার ছাড়াই যেন ইউনূস প্রশাসন ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেয়। একদিকে তো আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে, অপরদিকে একটা অপশক্তি, একটা হীন রাজনৈতিক দল, একটা নিকৃষ্ট শ্রেণীর কিছু মস্তিষ্ক বিকৃত কিছু লোক ক্ষমতার আসন গ্রহণের জন্য ইউনূস প্রশাসনকে বিভিন্নভাবে মানুষের সামনে অপ্রিয় করার জন্য এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাদেরকে মানুষের কাছে সমালোচনার পাত্র বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ও বিভিন্ন প্রকার সমালোচনা জন্ম দিতে শুরু করে দিয়েছে। মূলত তাদের যৌক্তিক সমালোচনার লক্ষ্য নয়, বরং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইউনূস প্রশাসনকে ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে আবার বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে ফেলা। এটাই তাদের মেইন টার্গেট ও মেইন লক্ষ্য। কিন্তু তারা এই লক্ষ্যে কখনোই সফল হবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ, সচেতন নাগরিকরা এই বৈপ্লবিক দেশে, যে দেশ বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশে মানুষ কখনোই আর এমন দুর্নীতি সহ্য করবে না। যেখানেই দুর্নীতি হবে সেখানেই জেগে উঠবে বাঙালি জনতা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।